হিমাচল প্রদেশের উঁচু উঁচু পাহাড়ের মাঝে বসতি থাকা সেই ছোট্ট গ্রামটি দিনে যতটা সুন্দর দেখাত, রাত হতেই ততটাই ভয়ঙ্কর লাগতে শুরু করত। চারদিকে দেবদারুর ঘন জঙ্গল, পাহাড়ে ধাক্কা খাওয়া বরফ শীতল হাওয়া আর দূরে বয়ে চলা নদীর শব্দ সেই গ্রামটিকে রহস্যময় করে তুলত। সেই গ্রামেরই শেষ প্রান্তে মাটি আর কাঠ দিয়ে তৈরি একটি ছোট্ট ভাঙাচোরা কুঁড়েঘর ছিল, যাতে দীনেশ নামের এক গরিব ছেলে একাকী থাকত। দীনেশ ছোটবেলা থেকেই অনাথ ছিল। তার বাবা মা এক পাহাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তখন থেকেই সে মজুরি করে নিজের পেট চালাত। কখনো জঙ্গল থেকে কাঠ কেটে আনত, কখনো খেতে কাজ করত, আবার কখনো পাহাড় থেকে পাথর বইত। সারা দিনের হাড় ভাঙা খাটুনির পরেও অনেক সময় তার কুঁড়েঘরে উনুন জ্বলত না। কিন্তু এত দারিদ্র্যের পরেও তার মনে মনুষ্যত্ব বেঁচে ছিল। গ্রামবাসী বলতো যে দীনেশের মতো সহজ সরল এবং নেক মানুষ পুরো এলাকায় আর কেউ নেই। সেই রাতে পাহাড়ে আবহাওয়া হঠাৎ বদলে গেল। সন্ধে হতে না হতেই আকাশে কালো মেঘ ঘনিয়ে এলো, তেজ হাওয়া বইতে শুরু করল। তারপর দেখতে দেখতেই প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। বিদ্যুৎ এত জোরে চমকাচ্ছিল যে পুরো গ্রাম কেঁপে উঠল। প্রত্যেকে নিজের নিজের ঘরের দরজা বন্ধ করে বসে পড়ল। ওদিকে দীনেশ নিজের কুঁড়ে ঘরে পুরনো কম্বল গায়ে দিয়ে বসে নিভতে থাকা উনুনের দিকে তাকিয়েছিল। তার কাছে খাবারের নামে ছিল মাত্র দুটো শুকনো রুটি। তখনই হঠাৎ তার কুঁড়ে ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে লাগল। ঠক ঠক ঠক। দীনেশ ঘাবড়ে গেল। এত রাতে কে হতে পারে? সে ধীরে ধীরে উঠে দরজা খুলে দিল। দরজা খুলতেই তার জ্ঞান হারানোর দশা হল। সামনে এক অত্যন্ত সুন্দরী কিন্তু বৃষ্টিতে পুরোপুরি ভিজে যাওয়া মহিলা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিলেন। তার চুল মুখের সাথে লেপ্টে ছিল, চোখে স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার শুধু এক রাতের জন্য আশ্রয় চাই, আমি খুব বিপদে পড়েছি। দীনেশ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকল। সে গ্রামে এই মহিলাকে আগে কখনো দেখেনি, কিন্তু তার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে কোনো বড় কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। দীনেশ কিছু না ভেবেই দরজা পুরোটা খুলে দিল এবং বলল, ভেতরে চলে আসুন, বাইরে খুব ঠান্ডা। সেই মহিলা ধীরে ধীরে কুঁড়েঘরের ভেতরে এলেন। তার পুরো শরীর কাঁপছিল। দীনেশ তখনই নিজের পুরনো কম্বলটা তার কাঁধের ওপর দিয়ে দিল। এটি দেখে মহিলার চোখ ভরে এলো। হয়তো জীবনে প্রথমবার কোনো অচেনা মানুষ তার প্রতি এমন মনুষ্যত্ব দেখিয়েছিল। দীনেশ তাড়াতাড়ি উনুনে কাঠ দিল। কিছুক্ষণ পর আগুন জ্বলে উঠল এবং কুঁড়ে ঘরে হালকা ওম ছড়িয়ে পড়ল। মহিলা চুপচাপ আগুনের সামনে বসে পড়লেন। তার মুখে গভীর যন্ত্রণা পরিষ্কার দেখা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীনেশ ধীরে ধীরে জিজ্ঞেস করল, আপনি কে, আর এই অবস্থায় এখানে পৌঁছলেন কি করে? মহিলা তার সজল চোখ তুলে ধীর গলায় বলল, আমার নাম স্বপ্না। এটুকু বলতেই তার চোখ থেকে জল ঝরতে শুরু করল। দীনেশ বুঝতে পারল যে এর পেছনে কোনো বড় কষ্ট লুকিয়ে আছে। সে আর বেশি প্রশ্ন করল না। সে উঠে তার বেঁচে থাকা দুটি শুকনো রুটি তার সামনে রাখল। স্বপ্না অবাক হয়ে তার দিকে তাকাতে লাগল। সে জিজ্ঞেস করল, আর তুমি কি খাবে? দীনেশ হালকা হেসে বলল, আমার খিদে পেটে শোয়ার অভ্যেস আছে। এটি শুনেই স্বপ্নার বুক কেঁপে উঠল। সে প্রথমবার এমন কোনো মানুষের সাথে দেখা করেছিল যার নিজের কাছে কিছুই নেই, কিন্তু তবুও সে অন্যের সাহায্য করছে। স্বপ্না ধীরে ধীরে রুটি খেতে লাগল, আর প্রতি কামড়ের সাথে তার চোখ থেকে জল পড়তে থাকল। বাইরে বৃষ্টি আরও বেড়ে গিয়েছিল। বিদ্যুতের গর্জন পুরো পাহাড়কে কাঁপিয়ে দিচ্ছিল। তখন স্বপ্না ভয় পেয়ে বলল, যদি তোমার খারাপ না লাগে তবে কি আমি আজ রাত এখানে থাকতে পারি? দীনেশ তক্ষুনি মাথা নেড়ে বলল, ভয় পাবেন না, আপনি এখানে নিরাপদ। এটি শুনে স্বপ্নার চোখে প্রথমবার স্বস্তি দেখা দিল, কিন্তু দুজনেই জানত না যে এই বৃষ্টি ভেজা রাত তাদের জীবন চিরকালের জন্য বদলে দিতে চলেছে। ঠিক সেই সময় হঠাৎ কুঁড়েঘরের বাইরে কারোর দ্রুত পায়ের শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। কেউ খুব দ্রুত সেই কুঁড়েঘরের দিকে এগিয়ে আসছিল। কুঁড়েঘরের বাইরে দ্রুত পায়ের শব্দ শুনেই স্বপ্নার মুখ ভয়ে সাদা হয়ে গেল। তার হাত কাঁপতে লাগল এবং সে ঘাবড়ে গিয়ে দীনেশের পেছনে লুকিয়ে পড়ল। দীনেশ বুঝতে পারছিল না যে আসলে ব্যাপারটা কি।
তখনই হঠাৎ কুড়েঘরের দরজা জোরে নড়তে লাগল। ঠক ঠক ঠক। বাইরে থেকে এক গম্ভীর আওয়াজ এলো, দরজা খোলো। দীনেশের বুক দুরুদুরু করতে লাগল। সে ধীরে ধীরে দরজা খুলল তো দেখল সামনে গ্রামের ৩ জন লোক দাঁড়িয়ে আছে। তাদের হাতে লণ্ঠন ছিল এবং চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। তাদের মধ্যে একজন বলল, আমরা এক মহিলাকে এই দিকে আসতে দেখেছি, সে কি এখানে আছে? এটি শুনেই স্বপ্নার পুরো শরীর কেঁপে উঠল। সে ভয়ে দীনেশের হাত ধরে ফেলল। দীনেশ প্রথমবার অনুভব করল যে স্বপ্না কোনো খুব বড় বিপদ থেকে পালিয়ে এসেছে। সে সাহস করে বলল, এখানে কেউ নেই। কিন্তু তখনই সেই লোকগুলোর নজর কুড়েঘরের ভেতরে বসে থাকা স্বপ্নার ওপর পড়ল। ৩ জনের মুখ হঠাৎ বদলে গেল। তাদের মধ্যে একজন রাগে চিৎকার করে উঠল, তবে তুই এখানে লুকিয়ে আছিস? স্বপ্না ভয়ে পেয়ে পেছিয়ে গেল। তার চোখ দিয়ে জল পড়তে লাগল। দীনেশ কিছুই বুঝতে পারছিল না। সে জিজ্ঞেস করল, আসল ব্যাপারটা কি? আপনারা একে কেন খুঁড়ছেন? তখনই একজন লোক রেগে বলল, এই মহিলা অলক্ষী, এর স্বামীর মৃত্যু হয়েছে, এর পা যেখানে পড়ে সেখানে বিনাশ নেমে আসে, গ্রামবাসী একে গ্রাম থেকে বের করে দিয়েছে। এটি শুনে দীনেশ অবাক হয়ে গেল। সে স্বপ্নার দিকে তাকাল। স্বপ্না মাথা নিচু করে কাঁদছিল। তখন দ্বিতীয় লোকটা বলল, যদি তোর বুদ্ধি থাকে তবে একে এখনই বের করে দে, না হলে পুরো গ্রাম তোর বিরোধী হয়ে যাবে। বাইরে বৃষ্টি অনবরত পড়ছিল। ঠান্ডা হাওয়া কুড়েঘরটাকে কাঁপিয়ে দিচ্ছিল। কিন্তু সেই মুহূর্তে দীনেশের ভেতরে কিছু একটা বদলে গিয়েছিল। সে স্বপ্নার ভীত চোখের দিকে তাকাল এবং তারপর সেই লোকগুলোর দিকে তাকিয়ে বলল, এক একা মহিলাকে এই তুফানের মধ্যে আপনারা কোথায় যেতে বলছেন? মনুষ্যত্ব নামেরও তো কোনো জিনিস থাকে। এটি শুনেই ৩ জন লোক ক্ষেপে গেল। তাদের মধ্যে একজন বলল, মনে হচ্ছে তুইও এর জালে ফেসে গেছিস। দীনেশ রেগে দরজার সামনে দাঁড়িয়ে বলল, যতক্ষণ সে এখানে আছে কেউ একে হাত ছোঁয়াতে পারবে না। স্বপ্না এসব দেখে অবাক হয়ে গেল। তার জন্য আজ পর্যন্ত কেউ এইভাবে আওয়াজ তোলেনি। গ্রামবাসী তাকে অলক্ষী মনে করত। তার স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকেরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাপের বাড়ির লোকেরাও সং ছেড়ে দিয়েছিল। গত কয়েক মাস ধরে সে দাঁড়ে দাঁড়ে ঘুরছিল। যেখানে যেত লোক তাকে কুনজরে দেখত। কেউ তাকে নিজের বাড়িতে জায়গা দিত না। কিন্তু আজ প্রথমবার কেউ তার জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে প্রস্তুত হয়ে দাঁড়িয়েছিল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকগুলো রাগে দীনেশকে দেখতে লাগল। তারপর তাদের মধ্যে একজন হুমকি দিয়ে বলল, ঠিক আছে, এখন তুইও গ্রামবাসীদের শত্রু হয়ে গেলি, এর পরিণাম খুব খারাপ হবে। এটুকু বলে তারা ৩ জন সেখান থেকে চলে গেল। দীনেশ ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল। কুড়েঘরের ভেতরে নিস্তব্ধতা ছেয়ে গেল। স্বপ্না ক্রমাগত কেঁদেই যাচ্ছিল। দীনেশ ধীরে ধীরে জিজ্ঞেস করল, সত্যিই কি সব লোক তোমাকে অলক্ষী মনে করে? স্বপ্নার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমার স্বামীর মৃত্যু বিয়ের মাত্র ৬ মাস পরেই হয়েছিল। তারপর গ্রামবাসীরা আমাকে অলক্ষী বলে বাড়ি থেকে বের করে দিল। যেখানেই গিয়েছি লোকে আমাকে তাড়িয়ে দিয়েছে। আজ ৩ দিন হলো আমি ঠিকমতো খাবারও খাইনি। এটি শুনেই দীনেশের মন ভরে এলো। সে প্রথমবার কারোর চোখে এত যন্ত্রণা দেখল। স্বপ্না কাঁদতে কাঁদতে বলল, তুমিও আমাকে এখান থেকে বের করে দাও, আমি চাই না আমার জন্য তোমার কোনো সমস্যা হোক। কিন্তু দীনেশ তখনই বলল, যে নারী এত কষ্ট সহ্য করেছে তাকে এই অবস্থায় একা ছেড়ে দেওয়াটা পাপ হবে। এটি শুনেই স্বপ্না ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। বাইরে বৃষ্টি তখনও থামার নাম নিচ্ছিল না। কিন্তু সেই ছোট্ট কুড়েঘরের ভেতরে ২ ভেঙে যাওয়া মানুষ প্রথমবার একে অপরের কষ্ট বুঝতে শুরু করেছিল। সেই রাতে দীনেশ স্বপ্নাকে নিজের বিছানা দিয়ে দিল এবং নিজে মাটিতে বসে পড়ল। স্বপ্না অনবরত তার দিকে তাকিয়েছিল। তার মনে প্রথমবার কারোর প্রতি ভরসা জন্ম নিচ্ছিল। কিন্তু সে জানত না যে আগামী দিনে এই গরিব ছেলেটি তার পুরো জীবন বদলে দিতে চলেছিল। সকালে যখন বৃষ্টি থামল তখন পাহাড়ে হালকা কুয়াশা ছেয়ে গিয়েছিল। ঠান্ডা হাওয়া তখনও বইছিল এবং গ্রামের লোকেরা নিজের নিজের বাড়ি থেকে বেরোতে শুরু করেছিল। ওদিকে দীনেশ সারা রাত মাটিতে বসেছিল আর স্বপ্না তার পুরনো চারপাইতে শুয়েছিল। অনেক মাস পর স্বপ্না প্রথমবার শান্তিতে ঘুমাতে পেরেছিল। যখন তার চোখ খুলল সে দেখল দীনেশ উনুনের পাশে বসে কাঠ জ্বালাচ্ছে। তার জামাকাপড় রাতের ঠান্ডায় তখনও ভিজেছিল, কিন্তু মুখে হালকা হাসি ছিল। স্বপ্না কিছুক্ষণ তাকে চুপচাপ দেখতে থাকল। তার মনে এক অদ্ভুত চাঞ্চল্য হতে লাগল। সে ধীরে ধীরে জিজ্ঞেস করল, তুমি সারা রাত মাটিতে কাটালে? দীনেশ হেসে বলল,
তুমি খুব ক্লান্ত ছিলে, তোমার বিশ্রামের দরকার ছিল। এটি শুনেই স্বপ্নার চোখ ভরে এলো। তার বিশ্বাস হচ্ছিল না যে এই পৃথিবীতে এখনও এমন মানুষ আছে যারা কোনো স্বার্থ ছাড়াই অন্যের কষ্ট বোঝে। তখনই বাইরে থেকে কিছু লোকের আওয়াজ আসতে লাগল। গ্রামের অনেক লোক দীনেশের কুড়েঘরের সামনে দাঁড়িয়েছিল। তাদের চোখে মুখে রাগ স্পষ্ট দেখা যাচ্ছিল। দীনেশ বাইরে বেরোতেই গ্রামের মোড়ল চড়া গলায় বলল, আমরা তোকে রাতে বুঝিয়েছিলাম, তাও তুই ওই অলক্ষী মহিলাকে নিজের ঘরে রাখলি। দীনেশ শান্ত গলায় বলল, উনি বেচারি একা, এই তুফানে ওনাকে কোথায় যেতে দিতাম। কিন্তু গ্রামবাসীদের তার কথা শোনার কোনো ইচ্ছেই ছিল না। এক লোক রেগে বলল, যদি ওই মহিলা এই গ্রামে থাকে তবে পুরো গ্রামের উপর বিপদ নেমে আসবে। তখনই স্বপ্না ভয় পেয়ে কুড়েঘর থেকে বাইরে এলো। গ্রামবাসীদের ঘৃণা ভরা নজর দেখে তার মাথার লজ্জায় ঝুঁকে গেল। কিছু মহিলা তাকে দেখে ফিসফিস করতে লাগল। কেউ তাকে অপয়া বলছিল, তো কেউ দুশ্চরিত্রা। স্বপ্নার চোখ থেকে জ্বর পড়তে লাগল। সে ধীরে ধীরে বলল, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার জন্য কারও সমস্যা হওয়া উচিত নয়। কিন্তু তখনই দীনেশ সবার সামনে তার আগে এসে দাঁড়িয়ে পড়ল। সে উঁচু গলায় বলল, ব্যাস, অনেক হয়েছে, কোনো অসহায় মহিলাকে এভাবে অপমান করা বন্ধ করুন। এটি শুনেই গ্রামবাসীরা ক্ষেপে উঠল। মোড়ল রাগে বলল, তাহলে এখন তুই গ্রামবাসীদের শেখাবি কোনটা ঠিক আর কোনটা ভুল? দীনেশ প্রথমবার ভয় না পেয়ে জবাব দিল, ভুল উনি নন, ভুল আপনাদের চিন্তাধারা। পুরো গ্রাম স্তব্ধ হয়ে গেল, কারণ আজ পর্যন্ত কেউ মোড়লের সামনে কথা বলার সাহস করেনি। স্বপ্না অবাক হয়ে দীনেশকে দেখছিল। তার মনে প্রথমবার নিজের কারো মতো অনুভূতি জাগছিল। তখনই মোড়ল রাগে বলল, যদি তুই এই মহিলাকে নিজের ঘরে রাখিস তবে আজ থেকে গ্রামের কোনো মানুষ তোর সাথে কোনো সম্পর্ক রাখবে না। এটি শুনে সেখানে দাঁড়িয়ে থাকা লোকেরা ধীরে ধীরে ফিরে যেতে লাগল। যাওয়ার সময় সবাই দীনেশকে এমনভাবে দেখছিল যেন সে কোনো বড় অপরাধ করে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই কুড়েঘরের বাইরে নিস্তব্ধতা ছেয়ে গেল। স্বপ্না কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য তুমি একা হয়ে যাবে। দীনেশ হালকা হেসে বলল, আমি তো আগেও একাই ছিলাম। এটি শুনেই স্বপ্নার বুক ভরে এলো। সে প্রথমবার কোনো মানুষের সামনে নিজেকে নিরাপদ বোধ করছিল। সেই দিন থেকেই গ্রামবাসীরা দীনেশকে একঘরে করে দিল। কেউ তাকে কাজ দিত না, কেউ তার সাথে কথা পর্যন্ত বলত না। কিন্তু দীনেশ স্বপ্নাকে একা ছাড়ল না। সে রোজ জঙ্গল থেকে কাঠ আনত এবং দুজনে মিলে যেভাবেই হোক দিন গুজরান করতে লাগল। ধীরে ধীরে স্বপ্নাও কুড়েঘরের কাজ সামলাতে শুরু করল। সে দীনেশের জন্য রান্না করত, তার ছেঁড়া জামা সেলাই করত এবং বিকেলে তার ফেরার অপেক্ষা করত। দুজনের মধ্যে এক না বলা সম্পর্ক তৈরি হতে লাগল। এক বিকেলে যখন পাহাড়ে সূর্য ডুবছিল এবং আকাশ লাল রঙে ভরে গিয়েছিল, তখন স্বপ্না ধীর গলায় জিজ্ঞেস করল, তুমি আমার জন্য এত কিছু কেন করছ? দীনেশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর বলল, হয়তো এই কারণে যে আমি তোমার চোখের কষ্ট বুঝতে পারি। এটি শুনেই স্বপ্নার চোখ ভিজে এলো। সেই মুহূর্তে প্রথমবার তার মন অনুভব করল যে হয়তো তার উজাড় হয়ে যাওয়া জীবনে আবার সুখ ফিরে আসতে পারে। কিন্তু তারা জানত না যে গ্রামবাসীদের ঘৃণা তখনও শেষ হয়নি। কেউ একজন ছিল যে অন্ধকারে দাঁড়িয়ে তাদের দুজনকে অনবরত দেখছিল। দিন কাটতে লাগল এবং ধীরে ধীরে স্বপ্না ও দীনেশের জীবন একে অপরের সাথে জুড়ে গেল। গ্রামবাসীরা তাদের পুরোপুরি একঘরে করে দিয়েছিল। কোনো মহিলা স্বপ্নাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত, আর পুরুষরা দীনেশকে নিয়ে ঠাট্টা করত যে সে এক বিধবা মহিলার জন্য পুরো গ্রামের সাথে শত্রুতা করেছে। কিন্তু এই সব কিছুর পরেও দীনেশের ব্যবহারে কোনো পরিবর্তন আসেনি। সে প্রতি সকালে জঙ্গলে যেত, কাঠ কেটে আনত এবং বাজারে বিক্রি করে অল্প স্বল্প দরকারি জিনিস কিনে আনত। ওদিকে স্বপ্না পুরো মন দিয়ে সেই ছোট্ট কুড়েঘরটিকে বাড়ি বানাতে ব্যস্ত থাকত। সে ভাঙা দেয়ালগুলো মাটি দিয়ে ঠিক করল, পুরনো কাপড় দিয়ে পর্দা বানাল এবং কুড়েঘরের বাইরে ছোট ছোট ফুলও লাগাল। প্রথমবার সেই জায়গাটি কোনো সাধারণ ঘরের মতো মনে হতে লাগল। দীনেশ যখন সন্ধ্যায় ফিরত, স্বপ্না তার জন্য গরম খাবার বানিয়ে অপেক্ষা করত। দুজনে একসাথে বসে খাবার খেত এবং তারপর গভীর রাত পর্যন্ত কথা বলত। স্বপ্না ধীরে ধীরে তার অতীতের কষ্ট দীনেশকে বলতে শুরু করল। সে জানাল যে তার স্বামী মদ্যপ ছিল এবং বিয়ের কয়েক মাস পরে পাহাড় থেকে পড়ে মারা গিয়েছিল। কিন্তু গ্রামবাসীরা তার মৃত্যুর জন্য স্বপ্নাকে দায়ী করেছিল। শ্বশুরবাড়ির লোক তাকে অলক্ষী বলে বের করে দিয়েছিল
এবং বাপের বাড়ির লোকও দরজা বন্ধ করে দিয়েছিল। এসব শুনে দীনেশের মন ভরে আসত। সে অনুভব করতে পারছিল যে স্বপ্না বাইরে থেকে যতটা সুন্দর তার থেকে অনেক বেশি ভেতর থেকে ভেঙে পড়েছে। ওদিকে স্বপ্নাও দীনেশের সারল্য আর মনুষ্যত্বে মুগ্ধ হচ্ছিল। সে দেখত যে দীনেশ নিজে না খেয়েও তার জন্য খাবার বাঁচিয়ে রাখত। এক রাতে যখন বাইরে ঠান্ডা হাওয়া বইছিল এবং দুজনে উনুনের পাশে বসেছিল, তখন স্বপ্না হঠাৎ জিজ্ঞেস করল, যদি আমি তোমার জীবনে না আসতাম তবে কি তুমি এভাবেই একাকী থাকতে? দীনেশ কিছুক্ষণ চুপ থাকল, তারপর ধীর গলায় বলল, হয়তো হ্যাঁ, কারণ আমার কপালে কখনো নিজের বলার মতো কেউ আসেনি। এটি শুনেই স্বপ্নার চোখ ভিজে এলো। সে প্রথমবার অনুভব করল যে একাকিত্ব শুধু তার নয়, দীনেশেরও ততটাই বড় কষ্ট। সেই রাতেই স্বপ্না প্রথমবার দীনেশের হাতের ওপর নিজের হাত রাখল। দুজনে কিছু বলেনি, কিন্তু তাদের নীরবতা অনেক কিছু বলে দিয়েছিল। ধীরে ধীরে দুজনের মন একে অপরের কাছাকাছি আসতে লাগল। কিন্তু গ্রামবাসীদের এই সম্পর্ক একদম পছন্দ ছিল না। বিশেষ করে গ্রামের মোড়ল, তার মনে হতো যে যদি কোনো বিধবাকে এভাবে সম্মান দেওয়া শুরু হয় তবে গ্রামের পুরনো চিন্তাধারা শেষ হয়ে যাবে। এক বিকেলে যখন দীনেশ জঙ্গলে গিয়েছিল, তখন মোড়ল তার 2 লোক নিয়ে কুঁড়েঘরের বাইরে পৌঁছল। স্বপ্না তাকে দেখে ভয় পেয়ে গেল। মোড়ল রাগে বলল, তুই ওই ছেলেটাকে নিজের জালে ফাঁসিয়ে ফেলেছিস। স্বপ্না হাত জোর করে বলল, আমি কারো কিছু ক্ষতি করিনি। কিন্তু মোড়ল হুমকি দিয়ে বলল, যদি তুই এই গ্রাম না ছাড়িস তবে খুব খারাপ হবে। এটুকু বলে সে চলে গেল। স্বপ্না ভয়ে কাঁপতে লাগল। সন্ধ্যায় দীনেশ যখন ফিরে এলো, সে সব কথা বলে দিল। এটি শুনেই দীনেশের চোখে রাগ ফুটে উঠল। সে প্রথমবার পরিষ্কার ভাষায় বলল, এখন যাই হোক না কেন, আমি তোমাকে একা ছাড়ব না। স্বপ্না তার দিকে তাকিয়ে থাকল। তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল। সেই রাতে দুজনে অনেকক্ষণ ধরে চুপ করে বসে থাকল। বাইরে পাহাড়ে জ্যোৎস্না ছড়িয়েছিল, আর ঠান্ডা হাওয়া কুঁড়েঘরের ভাঙা জানালা দিয়ে ভেতরে আসছিল। তখনই হঠাৎ দীনেশ স্বপ্নার দিকে তাকাল এবং ধীর গলায় বলল, যদি তুমি চাও তবে আমরা দুজন সবসময়ের জন্য এক হতে পারি। এটি শুনতেই স্বপ্নার শ্বাস আটকে গেল। তার চোখ ছানাবাড়া হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কোনো পুরুষ একজন বিধবাকে বিয়ে করার কথা বলতে পারে। স্বপ্নার চোখ দিয়ে জল পড়তে লাগল এবং সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল, কারণ জীবনে প্রথমবার কেউ তার অতীতকে নয়, বরং তার মনকে দেখেছিল। দীনেশের কথা শুনে স্বপ্না অনেকক্ষণ ধরে কাঁদতে থাকল। তার চোখে বছরের পর বছরের জমা কষ্ট উপচে পড়ছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে কোনো মানুষ তাকে তার বাস্তবতার সাথে গ্রহণ করতে প্রস্তুত হবে। সে কাঁপা কাঁপা গলায় বলল, আমি এক বিধবা দীনেশ, পুরো গ্রাম আমাকে অলক্ষী বলে। তোমার জীবন বরবাদ হয়ে যাবে। কিন্তু দীনেশ এক মুহূর্ত সময় নষ্ট না করে তার হাত ধরে ফেলল এবং বলল, যে নারী এত কষ্ট সহ্য করেছে সে অলক্ষী হতে পারে না। অলক্ষিত সেই লোকেরা যারা তোমাকে একা ছেড়ে দিয়েছে। এটি শুনেই স্বপ্নার বুক ভরে এলো। তার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকল। সেই রাতে দুজনে অনেকক্ষণ উনুনের সামনে বসে থাকল এবং প্রথমবার নিজেদের আগামীর কথা ভাবতে শুরু করল। পরের দিনই দীনেশ সিদ্ধান্ত নিয়ে নিল যে সে স্বপ্নাকে বিয়ে করবে, চাই পুরো গ্রাম তার বিরোধী কেন না হয়ে যাক। যখন এই কথা গ্রামবাসীরা জানতে পারল, তখন পুরো গ্রামে তোলপাড় সৃষ্টি হল। লোক দীনেশকে পাগল বলতে লাগল। গ্রামের মোড়ল রাগে অগ্নিশর্মা হয়ে উঠল। সে পঞ্চায়েত ডাকল। সন্ধ্যা হতে হতে গ্রামের মাঝখানে চাতালে সব লোক জমা হয়ে গেল। দীনেশ আর স্বপ্নাও সেখানে পৌঁছল। চারদিকে ছিল লোকের ঘৃণা ভরা দৃষ্টি। মোড়ল চড়া গলায় বলল, তুই কি সত্যি এই বিধবাকে বিয়ে করতে চাস? দীনেশ ভয়ে বা পেয়ে জবাব দিল, হ্যাঁ, আমি স্বপ্নাকে বিয়ে করব। এটি শুনতেই গ্রামে শোরগোল শুরু হল। কেউ রাগে চিৎকার করতে লাগল, কেউ বলছিল এটা গ্রামের ঐতিহ্যের বিরুদ্ধে, আবার কেউ স্বপ্নাকে অপয়া বলছিল। কিন্তু দীনেশ একদমই ভয় পেল না। সে সবার সামনে বলল, যে সমাজে একটি একা মহিলার বাঁচার অধিকার নেই, সেই সমাজের ঐতিহ্যই ভুল। এটি শুনতেই পুরো চাতাল স্তব্ধ হয়ে গেল। স্বপ্নার চোখ দিয়ে জল পড়তে লাগল, কারণ আজ প্রথমবার কোনো মানুষ পুরো পৃথিবীর সামনে তার সম্মানের জন্য লড়ছিল। তখনই মোড়ল রাগে বলল, যদি তুই এই মহিলাকে বিয়ে করিস তবে আজ থেকে এই গ্রামের সাথে তোর কোনো সম্পর্ক থাকবে না। দীনেশ শান্ত গলায় জবাব দিল, যে গ্রামে মনুষ্যত্ব নেই সেখানে সম্পর্ক রেখে কী লাভ। এটুকু শুনতেই গ্রামবাসীরা রাগে সেখান থেকে চলে গেল। সেই রাতেই পাহাড়ের মাঝে থাকা ছোট এক মন্দিরে দীনেশ স্বপ্নার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল।
সেখানে না ছিল কোনো বড়যাত্রী, না ছিল কোনো শোরগোল। শুধু মন্দিরের ঘণ্টার শব্দ আর পাহাড়ে বয়ে চলা ঠান্ডা হাওয়া ছিল। স্বপ্নার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল, কিন্তু এইবার এই জল কষ্টের ছিল না, বরং আনন্দের ছিল। সে কাঁপা কাঁপা হাতে দীনেশের হাত ধরে ফেলল। সেই মুহূর্তে দুজনে অনুভব করল যে পৃথিবী তাদের বিপক্ষে থাকলেও এখন তারা আর একা নয়। বিয়ের পর দুজনে নিজেদের ছোট কুঁড়ে ঘরে ফিরে এলো। স্বপ্না প্রথমবার সেই কুঁড়ে ঘরকে নিজের ঘরের মতো করে সাজালো। সে মাটির উনুনে রান্না করল এবং দীনেশের সাথে বসে খাবার খাওয়ার সময় তার চোখে এক অন্যরকম জেল্লা ছিল। ধীরে ধীরে দুজনের জীবনে সুখ ফিরতে শুরু করল। দীনেশ আগের চেয়ে বেশি পরিশ্রম করতে লাগল এবং স্বপ্না প্রতি পদক্ষেপে তার সঙ্গ দিতে থাকল। কিন্তু গ্রামবাসীদের ঘৃণা তখনও শেষ হয়নি। বিশেষ করে মোড়ল ভেতরে ভেতরে প্রতিশোধের আগুনে জ্বলছিল। এক রাতে যখন পাহাড়ে প্রচণ্ড ঝড় চলছিল, তখন কিছু লোক গোপনে দীনেশের কুঁড়ে ঘরের কাছে পৌঁছল। তাদের হাতে ছিল কেরোসিন তেল। স্বপ্না তখন ভেতরে ঘুমোচ্ছিল আর দীনেশ বাইরে কাঠ বাঁধছিল। তখনই হঠাৎ সে কিছু ছায়া দেখতে পেল। দীনেশ বুঝতে পারল যে খুব খারাপ কিছু হতে চলেছে। পরের মুহূর্তেই সেই লোকেরা কুঁড়ে ঘরের ওপর কেরোসিন তেল ছুড়ে দিল। স্বপ্নার চিৎকার শোনা গেল এবং দেখতে দেখতেই কুঁড়ে ঘর আগুনের লেলিহান শিখায় ঘিরে গেল। কুঁড়ে ঘরে আগুন লাগতেই চারদিকে হুড়োহুড়ি পড়ে গেল। তেজ হাওয়ার কারণে আগুন কয়েক মুহূর্তের মধ্যেই পুরো ঘরে ছড়িয়ে পড়ল। স্বপ্না ভেতরে ফেসে গিয়েছিল এবং ভয়ে জোরে জোরে চিৎকার করছিল। বাইরে দাঁড়ানো দীনেশ এই দৃশ্য দেখে পাগলের মতো ছুটল। গ্রামের কিছু লোক দূরে দাঁড়িয়ে তামাশা দেখছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। দীনেশ নিজের জীবনের পরোয়া না করে আগুনের শিখার মাঝখান দিয়ে কুঁড়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ভেতরে ধোঁয়া এত বেশি ছিল যে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ছিল। স্বপ্না এক কোণে বসে কাঁদছিল। দীনেশ তখনই তার হাত ধরল এবং তাকে বাইরে বের করে আনতে লাগল। তখনই জ্বলন্ত কাঠের এক বড় টুকরো চাল থেকে দীনেশের কাঁধের উপর এসে পড়ল। যন্ত্রণায় তা চিৎকার বেরিয়ে গেল, কিন্তু সে স্বপ্নার হাত ছাড়ল না। কোনো মতে সে স্বপ্নাকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। স্বপ্না কাঁদতে কাঁদতে দীনেশকে জড়িয়ে ধরল। তার চোখের সামনে তাদের পুরো পৃথিবী পুড়ে ছাই হয়ে যাচ্ছিল। দীনেশ ব্যথায় কাতরাচ্ছিল, কিন্তু তার মুখে তৃপ্তি ছিল, কারণ স্বপ্না সুরক্ষিত ছিল। তখনই গ্রামের কিছু বয়স্ক মানুষ সেখানে পৌঁছলেন। তারা দেখলেন যে মহিলাকে পুরো গ্রাম অলক্ষী বলত, সে তার স্বামীর জন্যে কেঁদে কেঁদে ভেঙে পড়েছে। আর যে গরিব ছেলেটাকে সবাই পাগল ভাবত, সে নিজের জীবন বাজি রেখে নিজের স্ত্রীকে বাঁচিয়ে নিল। ধীরে ধীরে গ্রামবাসীদের মাথা নিচু হতে লাগল। সেই সময় প্রচণ্ড বৃষ্টি শুরু হল এবং আগুন ধীরে ধীরে নিভে গেল। স্বপ্না কাঁপা কাঁপা হাতে দীনেশের পুড়ে যাওয়া কাঁধটা বুলিয়ে দিচ্ছিল আর অনবরত কেঁদে যাচ্ছিল। সে বারবার বলছিল, আমার জন্য তোমার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু দীনেশ ব্যথার মধ্যেও হালকা হেসে বলল, যেদিন তুমি আমার জীবনে এসেছিলে সেদিনই আমার জীবনটা সার্থক হয়ে গিয়েছিল। এটি শুনেই সেখানে দাঁড়িয়ে থাকা অনেক মানুষের চোখ ভিজে এলো। তখনই গ্রামের মোড়লও সেখানে পৌঁছল। সে চারদিকে পুড়ে যাওয়া কুঁড়ে ঘর দেখল এবং তারপর দীনেশের অবস্থা দেখে তার মাথা লজ্জায় ঝুঁকে গেল। সে অনুভব করতে পারল যে আসল অলক্ষিত্ব কোনো মানুষের মধ্যে থাকে না, থাকে মানুষের চিন্তাধারায়। মোড়ল ধীরে ধীরে দীনেশের কাছে এলো এবং বলল, আমাদের খুব বড় ভুল হয়ে গিয়েছে। পুরো গ্রামের সামনে প্রথমবার সে স্বপ্নার কাছে ক্ষমা চাইল। স্বপ্না এটি শুনে অবাক হয়ে গেল, কারণ যে তাকে সব সময় অপমান করেছে, আজ সেই মানুষটিই তার সামনে লজ্জিত হয়ে দাঁড়িয়েছিল। পরের দিন গ্রামবাসীরা মিলে দীনেশ আর স্বপ্নার জন্য নতুন কুঁড়ে ঘর বানিয়ে দিল। প্রথমবার গ্রামের মহিলারা স্বপ্নার কাছে এলো এবং তার সাথে ভালো করে কথা বলতে লাগল। যে লোকেরা তাকে অপয়া বলেছিল, সেই লোকেরাই আজ তাকে পুত্রবধূ হিসাবে সম্মান দিতে লাগল। ধীরে ধীরে দীনেশ আর স্বপ্নার জীবন বদলে যেতে লাগল। দুজনে মিলে পরিশ্রম করল এবং নিজেদের ছোট পৃথিবী আবার নতুন করে সাজিয়ে নিল। কয়েক বছর পর সেই কুঁড়ে ঘরে এক ছোট বাচ্চার কান্নার শব্দ প্রতিধ্বনিত হল। তখন দীনেশ আর স্বপ্নার চোখে খুশির জল চলে এলো। পাহাড়ের মাঝে থাকা সেই গরিব ছেলেটি আর দুঃখে ভেঙে পড়া সেই বিধবা মহিলাটি অবশেষে নিজেদের জীবনে সেই শান্তি খুঁজে পেয়েছিল, যার জন্য তারা বছরের পর বছর তৃষ্ণার্ত ছিল। গ্রামবাসীরা এখন তাদের উদাহরণ দিতে লাগল যে সত্যিকারের ভালোবাসা মানুষের অতীত দেখে না, বরং মন দেখে।
আর সেদিন পাহাড়ে বয়ে চলা ঠান্ডা হাওয়া যেন এটাই বলছিল যে যদি মনুষ্যত্ব বেঁচে থাকে তবে সবথেকে ভেঙে পড়া জীবনও আবার সুন্দর হয়ে উঠতে পারে। বন্ধুরা, এই ছিল দীনেশ আর স্বপ্নার মন ছুঁয়ে যাওয়া গল্প। এমন এক গল্প যা আমাদের শেখালো যে মানুষের আসল পরিচয় তার অতীত নয়, বরং তার মন। পৃথিবী তাকে যতই তাড়িয়ে দিক, যদি কোনো মানুষ সত্যিকারের সাথে থাকার মানুষ আর সত্যিকারের ভালোবাসা পেয়ে যায়, তবে তার ভেঙে যাওয়া জীবনও আবার সুন্দর হয়ে উঠতে পারে। দীনেশ প্রমাণ করে দিল যে মনুষ্যত্বই সবথেকে বড় ধর্ম, আর স্বপ্না দেখিয়ে দিল যে দুঃখ যতই বড় হোক না কেন, আশা কখনো ছাড়া উচিত নয়। যদি এই গল্প আপনাদের চোখকে সজল করে থাকে, যদি দীনেশ আর স্বপ্নার ভালোবাসা আপনাদের কাছে সত্যিকারের মনে হয়, তবে এই গল্পটিকে বেশি বেশি লাইক আর শেয়ার অবশ্যই করবেন, যাতে এই বার্তাটি প্রতিটি মানুষের কাছে পৌঁছতে পারে। আর যদি আপনারা এমন মন ছুঁয়ে যাওয়া আবেগঘন এবং রোমাঞ্চকর গল্প শুনতে পছন্দ করেন, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের নতুন এবং অসাধারণ গল্প নিয়ে আসার শক্তি দেয়। দেখা হচ্ছে পরের এক অসাধারণ গল্পের সাথে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। ধন্যবাদ বন্ধুরা।